সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা, আর আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন অতিথি বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? আমি প্রত্যুষা চট্টোপাধ্যায়। কোথা থেকে আসছেন? আমি বেহালা শখের বাজার থেকে আসছি। এর আগেও আপনি আর একবার এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। তো আপনি তো সোশ্যালে কাজকর্ম করেন এবং এই নিয়ে অনুষ্ঠানও করেন। আজকে মূলত কোন বিষয়ে আপনার সাথে এই অনুষ্ঠানে আলোচনা করব? হ্যাঁ, আজকে আমি একটা বিশেষ ব্যাপারে আলোচনা করতে চাই, সেই কারণে স্টুডিওতে আসা। সেটা হচ্ছে, দেখুন, আজকালকার দিনে যেটা ভীষণভাবে সমস্যা দেখা দিয়েছে সমাজে, সেটা হচ্ছে যে শিশুদের ওপর, অর্থাৎ বাচ্চাদের ওপর, ঘরে ঘরে বাচ্চাদের ওপর আমরা দেখছি মোবাইলের কি প্রভাব, সেটা আমরা কিন্তু দুঃখের সঙ্গেই জানাচ্ছি কিছুটা কুপ্রভাব এসে পড়েছে। তো সুপ্রভাব না কুপ্রভাব, সেই নিয়েই মূলত আজকের আলোচনার বিষয়বস্তু। আজকের যে শিশুরা, তারা তো ভীষণভাবে মোবাইলে আসক্ত। তো কেন আসক্ত, বা এর প্রভাব ফেলছে আমাদের এই সমাজে, আমাদের পারিবারিক জীবনে, তো এই বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, আজকালকার দিনে এটা তো আপনাকে মানতেই হবে যে টেকনোলজির উন্নতির সাথে সাথে আমরা যেটা দেখছি যে ঘরে ঘরে বিভিন্ন রকম ইলেকট্রনিক গ্যাজেটসের সাথে সাথে আমাদের অ্যান্ড্রয়েড ফোন, অর্থাৎ যেটাকে আমরা স্মার্টফোন বলছি, সেটাও কিন্তু আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে, এবং সেটা জনসংখ্যার থেকেও বেশি হয়ে গেছে। এক্স্যাক্টলি, এবং সেটা তো হয়েইছে। এবং আপনি এটা বলতে পারবেন না কিছুতেই যে শুধু খুব উচ্চবিত্ত বা মধ্যবিত্ত ঘরে মোবাইলটা আজকে এসছে। আমরা কিন্তু সর্বসাধারণের মাঝে, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব শ্রেণী, প্রান্তিক শ্রেণীর মানুষদের কাছেও কিন্তু আজকে স্মার্টফোন, শুধু যে ফোন সেটা আমি বলছি না, যেটা আগে আমরা দেখেছি এক যুগ আগে, 10-12 বছর আগে, সেই ফোনের কথা বলছি না। আজকে বলছি স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনের কথা, যেটা কিন্তু আজকে সমস্ত মানুষের কাছে পৌঁছে গেছে এবং গোটা দুনিয়াটা হাতের মুঠোয় চলে এসেছে। একদম একদম সত্যি কথা, ক্ষতি হচ্ছে অনেকটাই। এবং সার্ভে করলে বা গুগল নেট সার্চ করলে যেটা অবশ্যই দেখা যায়, সেটা হচ্ছে যে 96% আপনার রুরাল এরিয়াসে, অর্থাৎ গ্রামের মধ্যে 96% মানুষদের হাতে কিন্তু আজকে এই স্মার্টফোন, এবং এই আরবান এরিয়াতে আরও 1-2% এগিয়ে গিয়ে 97 থেকে 98% কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোন পাচ্ছি মানুষদের হাতে। কিছুদিন পর 100 হয়ে যেতে পারে অবশ্যই, এবং সেটা খুব বেশি দেরি নেই, আজ থেকে 1-2 বছরের মধ্যেই সেটা কিন্তু হয়ে যাবে। এবং যেটা আমরা বারবার বলছি যে AI এর যুগ যেটা এসে গেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাচ্চারাও কিন্তু এইটার প্রভাব থেকে মুক্ত হতে পারছে না, এবং তাদের পড়াশোনা নষ্ট হচ্ছে, তাদের শৈশব নষ্ট হচ্ছে। এক্স্যাক্টলি। আপনি কি এই বিষয়ে সহমত? দেখুন, আমিও একজন গার্জেন, আমার বাড়িতেও বাচ্চারা রয়েছে, এবং সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে গার্জেনদের, অর্থাৎ অভিভাবকদের, মা বাবা এবং যারা আরও বাড়িতে যারা গুরুজন রয়েছেন, তাদের অবশ্যই এই বিষয়টা দেখা উচিত যে বাচ্চারা কিভাবে এই মোবাইল বা স্মার্টফোন হ্যান্ডেল করছে। অর্থাৎ অনেক সময় কি হয়, বাবা মা বোথ ওয়ার্কিং পেরেন্টস থাকেন, হয়তো বয়স্ক বাবা দাদু দিদার কাছে রয়েছেন, কিংবা অনেক সময় ধরুন যারা বাড়িতে কেয়ার গিভার রয়েছে, তাদের কাছে বাচ্চারা মানুষ হচ্ছে। তো সেক্ষেত্রে দেখুন, ওদেরকে হয়তো তারা এই স্মার্টফোনটা দিয়ে দিচ্ছে এবং নিজেরা সময় দিতে পারছে না, এবং বয়স্ক যারা রয়েছেন তারাও অতটা ট্যাকল করতে পারছেন না। সেক্ষেত্রে এই যে বাচ্চাদের হাতে চলে যাচ্ছে স্মার্টফোন, এই যে আমরা জানি না যে কি হচ্ছে, কি দেখছে তারা, তো সেই জায়গায় আমার মনে হয় তদারকিটা বিশেষভাবে বাবা মাকে তো দিতেই হবে। যখন বাচ্চা শিশু থাকছে সেটা এক ধরন, কিন্তু যখন বাচ্চার শৈশব থেকে কৈশোরে পা দিচ্ছে, অর্থাৎ একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে প্রবেশ করছে, তখন কিন্তু অভিভাবকদের আমার মনে হয় আরও বেশি সতর্ক এবং সচেতনতা তাদের নিজেদের প্রয়োজন। এবং এটা যদি না থাকে, বিশেষ করে মা বাবার সেই তদারকি না থাকলে কিন্তু শিশু মনে এর কুপ্রভাব আসতেই পারে, আমরা নিজেরাও আটকাতে পারবো না। একটা নেশা টাইপের হয়ে যাচ্ছে মোবাইলে আসক্ত। ঠিকই বলেছেন যে নেশা হয়ে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে বাড়িতে বাচ্চারা ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, ভীষণভাবে উদ্ধত হয়ে যাচ্ছে, তারা বাবা মার কথা শুনতে চায় না, তারা গুরুজনদের কথা শুনতে চায় না, তারা ধরুন কোনোভাবেই তাদেরকে যেন মানানো যায় না যে তুমি কিন্তু মোবাইলটা দেখো না, এটা তোমার শুধু ক্ষতি, মানে কীরকম ক্ষতি, তোমার চোখের ক্ষতি হচ্ছে,
তোমার মানসিক বিকাশের ক্ষেত্রে এটা ভীষণভাবে একটা বাধা সৃষ্টি করছে। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সে ভীষণ একটা অ্যাডামেন্ট হয়ে উঠছে, অর্থাৎ তার একটা উদ্ধত আচরণ তৈরি হচ্ছে। তো সেই জায়গাগুলোকে আমার মনে হয় বিশেষভাবে কন্ট্রোল করা দরকার, এবং এটা একমাত্র সম্ভব যদি বাচ্চাকে আপনি মোবাইল থেকে দূরে রাখতে পারেন। আর একটা বিশেষ হচ্ছে যে এরা কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে কি করছে, যে বাবা মা বেরিয়ে যাচ্ছে, হয়তো গুরুজনরা রয়েছেন, বয়স্ক মানুষেরা রয়েছেন, তাদের সামনে বসেই ও কিন্তু বসে বসে একই জায়গায়, কোনো মুভমেন্ট তার হচ্ছে না, অর্থাৎ বাচ্চার ফিজিক্যাল এক্সারসাইজও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, খেলাধুলা বন্ধ হয়ে যাচ্ছে। যেটা আপনি বললেন শৈশবটা নষ্ট হচ্ছে, ও মোবাইলে কিন্তু মুখ গুজে থাকছে, যে কারণে ওর কিন্তু যেটা হচ্ছে একটা ফ্যাটি টেন্ডেন্সি এসে যাচ্ছে, একটা ওবেসিটি এসে যাচ্ছে। হয়তো খাচ্ছে, খেতেও তার কিন্তু মোবাইলটা যেন বিশেষভাবে প্রয়োজনীয়তা সে অনুভব করছে, এবং ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সেই মোবাইলের সাথেই তার জীবন। হ্যাঁ, অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি অ্যাজ গার্জিয়ান বলুন, অ্যাজ টিচার বলুন, যে মোবাইলের একটা অ্যাডিকশন তৈরি হচ্ছে বাচ্চাদের মধ্যে, এবং যেটা নাকি বিশেষভাবে তাদের মধ্যে একটা কুপ্রভাব ফেলতে তাদের মানে বাধ্য, যে এটা কিন্তু ভালোর দিকে আমরা এগোতে পারছি না। বাচ্চারা মোবাইল থেকে দূরে থাকতে পারবে? দেখুন, এটা তো মা বাবা হিসেবে বা টিচার হিসেবে ধরুন, বা গুরুজন হিসেবে পরিবারের, এটা অবশ্যই আমাদের চিন্তাভাবনার মধ্যে আনতে হবে যে বাচ্চাদের আমরা কিভাবে এর থেকে দূরে রাখতে পারবো। এর প্রধান একটা উপায় হলো যে বাচ্চাকে কিছু খেলাধুলা দিয়ে, কিছু ইন্টারেস্টিং খেলাধুলা দিয়ে, দেখুন আমরা যেভাবে খেলাধুলা করে বড় হয়েছি সেভাবে কিন্তু আজকালকার এআই যুগের বাচ্চারা সেটা কিন্তু মানবে না। সুতরাং আপনাকে তাকে অন্যরকম খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে, তাকে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করে দিতে হবে, দরকার পড়লে ঘরেই করে দিন, যেখানে সে রাইমসগুলো দেখবে, যেখানে সে শিখবে অনেক কিছুর। হয়তো একদম শিশু যে বাচ্চারা, তারা হয়তো ফ্রুটস চিনলো, কালার্স চিনলো, ভেজিটেবলস চিনলো, এইগুলো একটা যদি ব্যবস্থা করে দেওয়া যায়, এবং অন্যান্য প্লে মেটেরিয়ালস থাকলো, কিছু প্লে ডাউ থাকলো, তারা সেটা নিয়ে খেলাধুলা করলো, যাতে কিনা তাদের এই মোবাইল থেকে একটা নজরটাকে দূরে সরানো, এবং অন্যভাবে তাদেরকে ব্যস্ত রাখা। কিছু আপনি তাকে ক্রাফট মেটেরিয়াল দিলেন, সে সেটা নিয়ে কিছু একটা তৈরি করলো, তারপরে কালারিং কিছু বুকস কিনে দেওয়া হলো, এটা তো অবশ্যই ভীষণই ইন্টারেস্টিং, আমরাও করেছি, এবং এটা এখনো মানুষ মানে ক্লাসে বাচ্চাদের করানো হয়, আগামী দিনেও এটা থাকবে। কিন্তু এই জিনিসগুলো করলে মাধ্যমে অবশ্যই আমার মনে হয় মোবাইল থেকে বাচ্চাদের অনেকটাই দূরে সরিয়ে রাখা সম্ভব হবে, মানসিকভাবে বিকাশ ঘটবে অবশ্যই। কেন কি, মোবাইল থেকে যতটা দূরে আপনি বাচ্চাকে রাখবেন, তত সে একজন মানে বড়দের সঙ্গে বলুন, বা অন্যান্য ভাই বোনদের সঙ্গে বলুন, বন্ধু বান্ধবদের সঙ্গে বলুন, তাদের সঙ্গে ইন্টারাক্ট করবে, এবং এই মোবাইলের যে কালচার, এই যে কন্টিনিউয়াস চোখে দেখা, এতে তার চোখ বলুন, নার্ভ বলুন, এইগুলো কিছু যে অ্যাফেক্টেড হচ্ছে, সেইগুলো কিন্তু বন্ধ হবে। এবং অনেক সময় কি হয়, মোবাইলে বেশিক্ষণ কথা বলা, মোবাইলে গেম খেলা, বা আরও বিভিন্ন রকম মোবাইল সাইটগুলো দেখলে তাদের মানবিকতার অনেকটা পিছিয়ে পড়ে, তারা মানে তাদের মানবিক তারা ভারসাম্যহীন তৈরি হয়ে যায়, তাদের মধ্যে মানে ভালোবাসা, তাদের মধ্যে বড়দেরকে সম্মান করা, এগুলো কিন্তু থাকে না অনেক সময়। দেখবেন যারা মোবাইল বেশি ইউজ করে বাচ্চারা, ঠিক কথা, বাইরের জগৎটা কিছুই চেনে না। একদম ঠিক কথা। কারণ আজকে আমরা এই এআই এর যুগে দাঁড়িয়ে আমরা সামাজিক প্রেক্ষাপটকে বিচার করলে অবশ্যই সেটা দেখব যে দেখুন, ভালো প্রভাব যেমন আছে, অর্থাৎ একদা একটা সময় কিন্তু স্কুলে মোবাইলটা নিয়ে যাওয়া এখনও তাই বিশেষভাবে বন্ধ, অর্থাৎ আমাদের মোবাইলের থেকে বাচ্চাদেরকে দূরে সরিয়ে রাখার একটা প্রবণতা। কিন্তু আস্তে আস্তে দেখুন, এখন অনেক প্রাইভেট স্কুলগুলো এবং এমনকি সরকারি কিছু স্কুলেও এখন কিন্তু স্মার্ট ক্লাস বলা হচ্ছে, অর্থাৎ এই মোবাইলের মাধ্যমে, আগে যেটা আমরা ছোটবেলায় প্রজেক্টরের মাধ্যমে করতাম, এখন কিন্তু এইগুলো এলসিডি টিভির মাধ্যমে বাচ্চাদেরকে রাইমস করানো হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের খুব জয়ফুল মুভি দেখানো হচ্ছে, আমি শিশুদের কথা বলছি। এবং পরবর্তীকালে যখন বাচ্চা একটু বড় হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের ক্লাস নেওয়া হচ্ছে, সায়েন্সের ক্লাস নেওয়া হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই তাদেরকে স্মার্ট ক্লাস নিয়েই নেওয়া হচ্ছে। তার মানে আমাদের যেটা বুঝতে হবে যে আমাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, যে সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক আমাদেরকে কিন্তু মোবাইলের যে কুপ্রভাব
সেই জায়গাগুলো কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে এবং অবশ্যই সেটা যাতে বাচ্চাদের ওপরে না প্রভাব ফেলে সেটার দিকে নজর দিতে হবে। তার কারণ দেখুন, বাচ্চারা কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ, আমার সমাজের ভবিষ্যৎ, আমার বাড়ির তারাই বড় হয়ে আগামী প্রজন্মতে পরিণত হবে। সুতরাং আমরা যদি তাদেরকে সুন্দর করে বড় না করে তুলতে পারি, তাহলে মনে হয় যেন আমরাই কোথাও একটা অবলুপ্তির পথে হাঁটতে বা এগিয়ে যেতে শুরু করব। তো সেই জায়গাগুলো মনে হয় আমার অবশ্যই দেখা দরকার এবং অবশ্যই আমাদের নজর দেওয়া উচিত। মানে আগে আমরা সময় পেলে একটু গল্পের বই পড়তাম বা হয়তো মাঠে গিয়ে খেলাধুলা করতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা একটু সময় পেলেই মোবাইলটা হাতে তুলে নেয়। তো এতে তো যেমন ক্ষতি হচ্ছে, তেমন পড়াশোনারও ভীষণভাবে ক্ষতি হচ্ছে। তো এইভাবে চলতে থাকলে আমাদের সমাজ কিন্তু অনেক পিছিয়ে পড়বে। তো এর উপায়টা কি? মানে মোবাইল থেকে আমাদের যে সমাজ, ছোট ছোট বাচ্চারা, তাদেরকে দূরে সরিয়ে রাখার জন্য কি পন্থা আমাদের অবলম্বন করা উচিত গার্জেনদের? দেখুন, অভিভাবক হিসেবে আমি একটা কথাই বলবো যে বাচ্চাদেরকে মা বাবাদের অনেকটা বেশি সময় দেওয়া দরকার। আগে দেখুন, বাড়িতে অনেক ভাই বোন থাকতো, তো যার যে কারণে কি হতো, ভাই বোনরা নিজেদের মধ্যে একটা খেলাধুলো করতো, যেটা আপনিও বললেন যে বাচ্চারা গিয়ে পাড়াতে একটা খেলার মাঠে গিয়ে খেলাধুলো করতো। কিন্তু এখন সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই কমে এসছে। তার কারণ এটা ওদেরও দোষ দেওয়া যায় না, তার কারণ স্কুলের যে টাইমিংস সেটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে, যে কারণে বাচ্চারা স্কুল থেকে বাড়িতেই ফিরছে অনেক সন্ধ্যা করে। তারপরে তারা আর মাঠে গিয়ে খেলা বা মাঠও আর কোথায় পাওয়া যায় আমার সত্যিই জানা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন মা বাবারাও ভাবছে যে সারাদিন পর কাজের পর যখন আমরা বাড়ি ফিরছি, যে ঠিক আছে বাচ্চা যদি একটু মোবাইল নিয়ে এনগেজ থাকে তাহলে আমরা হয়তো একটু বিশ্রাম পেতে পারি। তো সেই জায়গাগুলো দাঁড়িয়ে আমার মনে হয় এটা প্রত্যেকের, বিশেষ করে বড়দের, কারণ ওরা শিশু, ওরা জানে না কোনটা খারাপ কোনটা ভালো, কিন্তু আমরা অ্যাজ গার্জেন আমরা তো বুঝি কোনটা ভালো কোনটা খারাপ। সেই কারণে যতই কষ্ট হোক, আমার যেটা মনে হয় ওদেরকে একটু বিশেষভাবে সময় দেওয়া প্রয়োজন, ওদেরকে নিয়ে একটু উইকেন্ডে ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়া প্রয়োজন, খোলা মাঠে নিয়ে যাওয়া দরকার আছে, একটু ওদের সাথে খেলার বাইরের জগৎটা বোঝাতে হবে। এবং যেটা আমরা সবসময় জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেটা করেছেন শান্তিনিকেতনে, আজও বাচ্চারা কিন্তু সেই পাঠশালাতেই আসে এবং খোলা আকাশের নিচেই তারা কিন্তু পড়াশোনাটা করে, যেটা আমাদের শহরে হয়তো সেই কালচারটা কম বা অনেকাংশে সেটা দেখা যায় না। সেই জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব অনেক বেশি, তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে খোলা আকাশের নিচে নিয়ে যেতে হবে, তাদেরকে মাঠে খেলাতে নিয়ে যেতে হবে এবং বিশেষভাবে সময় দেওয়া প্রয়োজন। তাদের সাথে গল্প করা দরকার আছে, তাদেরকে মাঝে মাঝে আত্মীয়র বাড়িতে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, যেটা আমরা গরমের ছুটি, পুজোর ছুটিতে আমরা এইগুলো করতাম। তো সেইখান থেকে আমার মনে হয় মোবাইল থেকে এরা অনেকটাই সরে আসবে আস্তে আস্তে। এবং অবশ্যই এদেরকে একটা পজিটিভ এনগেজমেন্ট দিতে হবে, অর্থাৎ খেলাধুলা, ড্রয়িং, তাদেরকে কোনো কিছু বিশেষ তার যেটা ট্যালেন্ট সেটাতে দেওয়া। কেউ গান করতে ভালোবাসে, কেউ নাচতে, কেউ কবিতা বলতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গাগুলো আমার মনে হয় এক্সপ্লোর করাটা বিশেষভাবে, অবশ্যই এটা বিশেষভাবে প্রকাশ পাবে। আমরা তো মোবাইল নিয়ে অনেক কথাবার্তা বললাম, আমরা আপনার কণ্ঠে একটা কবিতা শুনবো এবার। কোন কবিতা আপনি আমাদের শোনাবেন আজকে? দেখুন, খুবই ভালো লাগছে আপনি এই কথাটা বললেন বলে। তো আমি বিগত দিনে একটা সংকলনে আমার এই কবিতাটা প্রকাশ পেয়েছে। তো আমি ঘটনাচক্রে যেটা হয়েছে যে কিছুটা মোবাইল নিয়েই লেখা হয়ে গেছে, তো যার জন্য আজকে আলোচনার সঙ্গে এটা বিশেষভাবে প্রাসঙ্গিক এবং ওতপ্রোতভাবে জড়িত। তো আমি সেটাই একটু পাঠ করার চেষ্টা করছি, আমার একটি ক্ষুদ্র প্রয়াস। কবিতার নাম রেখেছি আমি মোবাইল। তোমরা মোবাইল বলো বা মুঠো ফোন, অনেক সময় তোমাদের হাতেও আসি না, বা কখনো কেমনও তোমরা বেশ হাসি খুশি থাকো আমাকে নিয়ে। আমিও তোমাদের মধ্যে চুপিসারে প্রবেশ করেছি একটুকু ফাঁক দিয়ে। তোমরা স্বামী স্ত্রী হও কিংবা বাবা মা, আমার নেই গো কারোর প্রতি কোনো দয়া মায়া। তোমরা নিজেদের জায়গাগুলো দিয়েছো আমায়, ভুলি কেমন করে? লালন পালন করেছো আমায়, নিয়েছো বুকে আঁকড়ে। তবে আমি বা কেন নেব তোমাদের সব দায় আমার ঘাড়ে? তোমরা নিজেরাই নিজেদের ঠকাতে উদ্যত বারে বারে। ছেলে মেয়েদের নিমেষে তোমরা করেছো পর, আমিও শান্তি পেয়েছি অতঃপর। আমার সাহায্যে তোমরা করো বিশ্বের সব কাজ, আর সুযোগ পেলেই সব দুষ্কর্মই আমার আজ। স্বার্থপর দুনিয়ায় আমায় নিয়ে ছিনিমিনি খেলছো তোমরা, আমার সম্ভ্রমের
প্রতিনিয়ত করছো অবজ্ঞা। যা কিছু ভালো আমার জন্য সবই তোমাদের গর্ব, আমার প্রশংসার তোমরা কেবলই করো খর্ব। কেন? আমার বুঝি নেই মান, নেই কোনো সম্মান? ইচ্ছে করে তোমাদের সংসারগুলো করে দি খান খান। এবার থেকে সাবধান হও তোমরা, অতর্কিতে আনবো এক সুপরিকল্পিত হামলা। তখন কিন্তু কিছু বলতে পারবে না আমায়, বাকরুদ্ধ হবে। পৃথিবী জুড়ে রাজত্ব করব শুধুই আমরা। ধন্যবাদ। এটা আপনার নিজের লেখা? হ্যাঁ। বা খুব সুন্দর করে দিদি মোবাইল নিয়ে একটা ছোট্ট কবিতা আমাদের শোনালো, ভীষণ ভালো লাগলো। আপনার কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানে এসে বেশ কিছুটা সময় আমাদের সাথে কাটাতে? দেখুন, আমি তো বিগত দিনেও আপনাদের সঙ্গে কাজ করেছি, যেটা আপনি প্রথমেই উল্লেখ করলেন, এবং আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের অনুষ্ঠানে আপনার কিছু মূল্যবান কথাবার্তা শেয়ার করেছেন, যেটা যারা অনুষ্ঠান দেখছে তাদের জন্য খুবই দরকারি কিছু কথাবার্তা বা কিছু প্রয়োজনীয় কথাবার্তা আপনি বলেছেন। হ্যাঁ, ঠিকই, আমি আগেও কাজ করেছি আপনাদের সঙ্গে। দেখুন, সামাজিক প্রেক্ষাপট থেকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা আমার মনে হয় করার বিশেষভাবে প্রয়োজন আছে, সমাজকে বাঁচানো প্রয়োজন এবং সমাজকে সেই জায়গা থেকে উদ্ধার করারও প্রয়োজন আছে। এবং একজন গবেষক হিসেবে আমি এটুকু বলতে চাই, অনেক সময় দেখবেন বাচ্চাদের এই মোবাইল দেখার কারণেও বাবা মার মধ্যে একটা তিক্ততার সৃষ্টি হয়, অনেক সময় তাদের মধ্যে একটা ঝগড়া ঝামেলা তৈরি হয় বাচ্চাদের এই বড় করা নিয়ে। তার কারণ আমরা কাউকেই দোষ দিতে পারি না, কারণ আমি আগেই বললাম যে আমাদের কিছুটা আরবান বেসে ওয়ার্কিং পেরেন্টস রয়েছেন, এবং তারা দুজনেই ধরুন সারাদিন পর পরিশ্রম করে বাড়ি ফিরছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তখন তারা বাচ্চাদেরকে হয়তো অনেকটাই সময় দিতে পারছেন না, বাচ্চারা সেই সুযোগটা নিয়ে কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু অবশ্যই বাবা মাদেরকেও বলার উদ্দেশ্য যে তারা একটু বিশেষভাবে সময় দিন বাচ্চাদেরকে, যাতে সমাজে এই অবক্ষয়টা অবশ্যই বন্ধ হয়। খুব সুন্দর করে উনি বললেন, ভীষণ ভালো লাগলো আজকের অনুষ্ঠানে আপনাকে পেয়ে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে আপনার জন্য মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। সকালে জলসা, সকালে জলসা। আমরা আমাদের সাথে পেয়ে গেছি একজন নতুন শিল্পী বন্ধুকে। সবার প্রথম তার সাথে আমরা পরিচয়টা সেরে নেব এবং পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। তোমার নাম? সমৃদ্ধি ধর। কোথা থেকে আসছো? হাবড়া। আচ্ছা, তুমি আজকে আমাদেরকে কি করে শোনাবে? কবিতা। আমি শুনেছি তুমি নাকি নাচও করো। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর একটি কবিতা এবং একটি নাচ দেখব। প্রথমে তাহলে আমরা কবিতা শুনে নিই। তুমি আজকে কি শোনাচ্ছ? শিশুর সংকল্প। আচ্ছা, শোনাও। নমস্কার, আমার নাম সমৃদ্ধি। আমার আজকের নিবেদন পল্লী কবি জসিমউদ্দিনের লেখা কবিতা শিশুর সংকল্প। লেখাপড়া শিখবো মাগো, কিনবো নাকো গাড়ি, গড়বো নাকো মস্ত বড় আকাশ ছোঁয়া বাড়ি। সবার সাথে মিশবো বলে থাকবো সবার সনে, গাছের তলে ঘর বাঁধিয়ে মিলবো যে ভাই বোনে। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। আমার বাড়ি ফুল বাগিচা, ফুল সকলের হবে, আমার ঘরে মাটির প্রদীপ আলোক দিবে সবে। আমার বাড়ি বাজবে বাঁশি সবার বাড়ির সুর, আমার বাড়ি সবার বাড়ি রইবে না কদূর। নমস্কার। খুব সুন্দর একটি কবিতা আমরা শুনে নিলাম আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর কাছ থেকে। তাহলে আমরা আমাদের শিল্পী বন্ধুর কাছে একটি নাচ দেখবার আবদার তো করতেই পারি, কি বলো? তুমি একটি নাচ দেখাবে তো আমাদেরকে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী চলে যাব আমাদের ছোট্ট সমৃদ্ধির একটি নৃত্যানুষ্ঠানে। জলে কুচলা তলে ডুবল সনাতন, আজ
আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি। চালর চুলা লম্বা কচা কুলি কুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়। চালর চুলা লম্বা কচা কুলি কুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়। মেদিনীপুরে রায়না চিরণ বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে পাদিলি মাতা তাও যে বাঁকা সীতা। মেদিনীপুরে রায়না চিরণ বাঁকুড়ার ওই ফিতা, যতন করে পাদিলি মাতা তাও যে বাঁকা সীতা। পেছ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। পেছ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবল সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, আর ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি হিরি। খুব সুন্দর একটি নাচ আমরা দেখলাম আমাদের ছোট্ট সমৃদ্ধির কাছ থেকে। একটি কবিতা এবং একটি নাচ, সব দিকেই পারদর্শী আমাদের ছোট্ট শিল্পী বন্ধু। আমাদের এই চ্যানেলে আসার জন্য এবং এত সুন্দর নাচ এবং কবিতা আমাদেরকে শোনানোর জন্য আমাদের শিল্পী বন্ধুর জন্য রয়েছে কিছু উপহার, সেগুলো আমরা তার হাতে তুলে দেব। আমাদের চ্যানেলের তরফ থেকে রয়েছে একটা মেমেন্টো, রয়েছে ছোট্ট সমৃদ্ধির জন্য একটা মেডেল, একটা সার্টিফিকেট এবং একটি গিফট কুপন। আশা করি আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর চলার পথ আরো সুন্দর হোক, সুগম হোক, তার জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। সকালে জলসা, সকালে
জলসা